আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নির্বাচনে হার না মেনে আরও 4 বছর ক্ষমতায় থাকার ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সমালোচনার ঝড়। ক্ষমতা থাকতেই পরিবারের সব সদস্য ও নির্বাচনী ফল নিয়ে কুটচালের কারিগর জুলিয়ানিকে দায়মুক্তি দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই নাগরিকদের জন্য প্রণোদনা প্যাকেজ চান জো বাইডেন। নিষেধাজ্ঞা না তুললেও রাজি নন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলে। ভারতে কৃষকদের সমর্থনে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ডাক। দিল্লির পথে আরও হাজার হাজার কৃষক। বিভিন্ন দেশে প্রবাসীদেরও বিক্ষোভ। এবং মহাকাশে মূলা চাষ করল নাসা। পৃথিবীর বাইরে সবজি চাষে বিশেষ সাফল্য। করা হবে খাদ্যগুণ ও ঝুঁকির পরীক্ষাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে হারলেও আরও 4 বছর ক্ষমতায় থাকতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে ঘনিষ্ঠদের কাছে এই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি গণমাধ্যমকে জানালে এখন আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন অদ্ভুত ইচ্ছা। কেউ হিসাবই মেলাতে পারছেন না ভোটে হারার পরও কিভাবে প্রেসিডেন্ট থাকা সম্ভব। বিস্তারিত রিপোর্টে। হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশন আয়োজন নিয়ে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই বৈঠকে বলেন, আমরা আরও 4 বছর ক্ষমতায় থাকছি। এই 4 বছরের মেয়াদ 2021-এর জানুয়ারিতে শুরু হতে পারে। সেখানে উপস্থিত এক ব্যক্তির বরাত দিয়ে গণমাধ্যমে বিষয়টি উঠে এলে তোলপাড় শুরু হয়। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শতাধিক ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। ট্রাম্প এ সময় বলেন, আমরা অসাধারণ 4টি বছর কাটালাম। আমরা আরও 4 বার এই ধরনের অনুষ্ঠান করব, কিন্তু তাদের এটি পছন্দ হচ্ছে না। সৎভাবে যদি বলি, এটি খুবই লজ্জার ব্যাপার। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউসে বড়দিনের অনুষ্ঠানে অনেকেই তা পরেননি। অনুষ্ঠান কক্ষে অনেককেই জোরে কাশতে শোনা গেছে। এদিকে নিজের পছন্দের ফক্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কিছুতেই নির্বাচনে পরাজয় মানবেন না। 6 মাসেও তার এই মনোভাবের পরিবর্তন হবে না। অবশ্য 45 মিনিটের ওই সাক্ষাৎকার নির্বাচনে কারচুপির অসংখ্য অভিযোগ করলেও কোনো অকাট্য প্রমাণ বা যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হন এই রিপাবলিকান নেতা। I wish I didn't make that statement. There's no reason really why I have to. অন্যদিকে নির্বাচনের স্বীকৃত ফলে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে বিভিন্ন স্টেট। ক্ষমতার পালাবদল দেরিতে হলেও জিএসএ সহায়তা করছে নতুন প্রেসিডেন্টকে। সরকারও প্রায় গুছিয়ে এনেছেন বাইডেন ও কমলা হ্যারিস। এমন মুহূর্তে ট্রাম্পের আরও 4 বছর ক্ষমতায় থাকছে এ ধরনের মন্তব্য নিয়ে উৎকণ্ঠায় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের অনেকেই মনে করছেন, তাহলে কি এখনও চোরাপথে ক্ষমতা আঁকড়ে থাকার ফন্দি আঁটছেন ডোনাল্ড ট্রাম্প? আবার অনেকেই মনে করছেন, যতই ফাঁকা বলি ছুড়ুন, 20 জানুয়ারির আগে ঠিকই হোয়াইট হাউস ছেড়ে যাবেন ট্রাম্প। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। শেষ মুহূর্তে নিজের ছেলে মেয়ে ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা, জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে দায়মুক্তি দিয়ে ও ক্ষমা করে যেতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। আরও দেখুন রিপোর্টে। নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন তথ্য ছড়ানোর কারিগর রুডি জুলিয়ানি নিজেও ক্ষমা পাওয়ার বিষয়টি নিয়ে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। কারণ জুলিয়ানির আশঙ্কা, ট্রাম্প ক্ষমতা ছাড়লেই ভুয়া তথ্য ছড়িয়ে সহিংসতা সৃষ্টির অপচেষ্টায় মামলায় জর্জরিত করা হতে পারে তাকে।
নিজের ছেলেমেয়ে, জামাতা ও আইনজীবীকে ক্ষমা করা তথা দায় মুক্তি দিয়ে যাওয়া যায় কিনা বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার বিষয়ে অবহিত দুজন ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আলোচনায় ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনের বিচার বিভাগ ট্রাম্পকে উচিত শাস্তি দিতে পারে তার ছেলেমেয়েদের টার্গেট করার মাধ্যমে। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে 2016 সালের নির্বাচনের সময় হিলারি ক্লিনটনের প্রচারণা সংক্রান্ত তথ্য রাশিয়াকে দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তদন্ত করছেন রবার্ট মুলার, তবে তাকে অভিযুক্ত করা হয়নি কখনো। অন্যদিকে ট্রাম্পের জামাতা কুশনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের নিরাপত্তা ছাড়ের জন্য বিদেশিদের সঙ্গে প্রেসিডেন্টের নামে যোগাযোগ করেছেন এবং ফেডারেল কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়েছেন। এরিক ট্রাম্প ও ইভাঙ্কার বিষয়ে ট্রাম্পের উদ্বেগ কি নিয়ে তা স্পষ্ট নয়। অবশ্য তাদের বিরুদ্ধে ট্রাম্প অর্গানাইজেশনের নামে কোটি ডলার কর ফাঁকির অভিযোগের তদন্ত করছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এই অভিযোগের কিছু অংশ অবশ্য খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেও রয়েছে। এছাড়া জুলিয়ানিকে কি অপরাধে ক্ষমা করা ও দায় মুক্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়। এছাড়া ঘুষের বিনিময়ে অপরাধীদের ক্ষমা করে দেওয়ার অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে দেখছে আইন মন্ত্রণালয়। ফেডারেল কোর্ট এই সংক্রান্ত ডকুমেন্ট প্রকাশ করেছে। ব্রাইবারি ফর পার্ডন নামের ওই তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র খুব বেশি সম্পাদনা করে সামান্য প্রকাশ করা হয়েছে। এসব ঘটনাতেও নাম আসতে পারে ট্রাম্প পরিবারের, তাই তিনি ক্ষমতায় থাকতেই প্রেসিডেন্টের ক্ষমতা বলে সবার দায় মুক্তি দেওয়ার কথা ভাবছেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। চলতি বছরের শুরুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রথম ধাপের বাণিজ্য চুক্তি বাতিল হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আপাতত তুলে নেয়ার পরিকল্পনা নেই তার। বুধবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কলামিস্ট থমাস ফ্রাইডম্যানের সঙ্গে আলাপকালে জো বাইডেনের কাছে নতুন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে বাইডেন বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কংগ্রেসে একটি উদার প্রণোদনা প্যাকেজ পাশ করানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি ক্ষমতায় বসার আগেই এটি পেতে আগ্রহী তিনি। বেইজিংয়ের বিষয়ে বাইডেন প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় তেমন ব্যবস্থা করে রেখে যেতে চান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। তবে জো বাইডেন বলেছেন, আমি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেব না, সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কৌশলগুলো সংস্কারে যাব না। চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও ভালোভাবে লড়তে গবেষণা, উন্নয়ন, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারি বিনিয়োগে নজর এবং দেশের ভেতর দ্বিপক্ষীয় ঐক্যমত্য আবশ্যক বলেও মন্তব্য করেন জো বাইডেন। বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমরা আমেরিকা প্রথম নীতি নিয়ে কঠিনভাবে লড়ব। এই ডেমোক্র্যাট নেতার কথায়, চীন বিষয়ে সেরা নীতি হচ্ছে আমাদের সব মিত্র, অন্তত যারা একসময় ছিল তাদের সবাইকেই একসঙ্গে পাওয়া। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 5 থেকে নির্বাচিত কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হচ্ছেন। প্রতিনিধি পরিষদে বুধবার ডেমোক্রেটিক স্টিয়ারিং কমিটির নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুইন্সের বাংলাদেশি ও আফ্রিকান কমিউনিটির জনপ্রিয় নেতা গ্রেগরি মিক্স। এই পদে অধিষ্ঠিত হতে আগ্রহী টেক্সাসের জোয়াকুইন ক্যাস্ট্রো পেয়েছেন 13 ভোট এবং ক্যালিফোর্নিয়ার ব্র্যাড শারম্যান পেয়েছেন 10 ভোট। 2013 সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের এই প্রভাবশালী মেম্বার। বর্তমান কংগ্রেসে তিনি পররাষ্ট্র বিষয়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জানুয়ারিতে নতুন টার্মে চেয়ারম্যানের দায়িত্ব পাবেন গ্রেগরি। বাংলাদেশি আমেরিকানদের ঘনিষ্ঠ জন হিসেবে তার এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরীও সোচ্চার ছিলেন। এবার করোনা ভাইরাস সংবাদ। ট্রাম্প প্রশাসনের গাফিলতি ও সাধারণ নাগরিকদের উদাসীনতায় করোনা মহামারী নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে। প্রথম দফার সংক্রমণে দৈনিক মৃত্যুর হার বেশি থাকলেও দ্বিতীয় সংক্রমণে এক এক দিন আক্রান্তের যে রেকর্ড হচ্ছে তা আগে আর হয়নি। এর মধ্যেই সিডিসি প্রধান সাবধান করে দিয়েছেন সামনে আরও ভয়াবহ দিনের ব্যাপারে। বিস্তারিত রিপোর্টে। প্রথম দিকে করোনা ভাইরাস মহামারীকে হেলাফেলা করার খেসারতটা বেশ বাজেভাবেই দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত মৃত্যুর রেকর্ড তো আছেই, অর্থনীতিতেও লেগেছে জোর ধাক্কা। মাঝে সংক্রমণের হার কিছুটা কমলেও গত কয়েক সপ্তাহে আবারও হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
বাড়ছে মৃত্যুও। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার রেকর্ড সংখ্যক 2 লাখের বেশি মানুষের মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির বিভিন্ন স্টেটে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 1 লাখ মানুষ। গতকাল একদিনে মারা গেছেন 2,500-এর বেশি মানুষ। এরই মধ্যে করোনায় মোট মৃত্যু 2,73,000 ছাড়িয়ে গেছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, হয়তো আরও খারাপ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারিতে করোনায় মৃত্যুর সংখ্যা 4.5 লাখের ঘর ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রবার্ট রেডফিল্ড আরও বলেছেন, এই শীতের মৌসুম যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য খাতের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়। But the reality is December and January and February are going to be rough times. I actually believe they're going to be the most difficult time in the public health history of this nation. গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক করোনায় আক্রান্ত হয়েছেন গড়ে 1,61,448 জন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। গত গ্রীষ্মে করোনাজনিত কারণে দৈনিক গড়ে 1,130টি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সপ্তাহে সেই সংখ্যা 1,500 পার হয়ে গেছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক প্রাণহানির সংখ্যা গড়ে 2 থেকে 3,000 হতে পারে, এমনকি তা 4,000-এর কাছাকাছিও চলে যাওয়ার শঙ্কা রয়েছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যবাধকতা নিয়ে আরও কড়া দিক নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার জারি করা ওই নির্দেশনায় পরস্পর দেখা সাক্ষাতে বদ্ধ ঘরেও মাস্ক পরতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, যেখানে মহামারীর বিস্তার ঘটছে সেখানে দোকান, কাজের জায়গা বা স্কুলের মতো বদ্ধ কক্ষে, এমনকি শিশু কিশোরদেরও সবসময় মাস্ক পরিয়ে রাখা উচিত। বাড়িতে বদ্ধ কক্ষেও কারো সঙ্গে দেখা করার সময় মাস্ক পরতে হবে। বাইরে সবসময় মাস্ক পরতে হবে। বাতাস চলাচলের খুব ভালো ব্যবস্থা আছে এমন কক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে। তবে ব্যায়াম করার সময় মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে WHO, বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। আগামী সপ্তাহের শেষের দিক থেকে গণহারে সম্ভাব্য করোনার টিকা প্রয়োগ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার এক টেলিকনফারেন্সে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্দেশ দিয়েছেন। ভ্যাকসিন প্রয়োগের এই তালিকায় চিকিৎসা কর্মী ও শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে। গত মাসে রাশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে দেশটির উদ্ভাবিত করোনা টিকা স্পুটনিক ভি ট্রায়ালে 92% সফলতা এসেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্যামিলিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি টিকাটি তৈরি করেছে। এরপরই সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা এলো। রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে 2 লাখ ভ্যাকসিন উৎপাদন করবে। রুশ প্রেসিডেন্ট জানান, শিক্ষক ও চিকিৎসা কর্মীদের শরীরে প্রথমে এই টিকা দেওয়া হবে। রাশিয়ার তৈরি টিকাটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। নিজেদের জনগণের জন্য এই টিকা বিনামূল্যে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার। করোনা ভাইরাসের নকল ভ্যাকসিন নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি বলছে, বাজারজাত হতে যাওয়া করোনার ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে এবং বাজারে নকল টিকা বিক্রি হতে পারে। এর প্রেক্ষিতে সংস্থাটি তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে। একই সাথে অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে করোনা ভুয়া ভ্যাকসিন বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক বলেন, এই ফাঁদে পা দেওয়া মানুষ নকল ভ্যাকসিন গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, এমনকি এতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে কৃষকদের সমর্থনে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ডাক। দিল্লির পথে আরো হাজার হাজার কৃষক। বিভিন্ন দেশে প্রবাসীদেরও বিক্ষোভ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক।
বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত মধুদার ভাস্কর্যের কান রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে আদৌ কেউ পরিকল্পিতভাবে বা খামখেয়ালিপনার বশে ভেঙেছে কিনা সেটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নজরে এলে প্রক্টর AKM গোলাম রব্বানীকে জানানো হয়। পরে প্রক্টোরিয়াল টিমের কয়েকজন সদস্য এসে ভাস্কর্যে বুধবার রাতে নতুন কান স্থাপন করেন। মধুর রেস্তোরাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবনের সামনে অবস্থিত। এটি মধুর ক্যান্টিন নামে অধিক পরিচিত। 1971 সালে মধুর ক্যান্টিন পাক বাহিনীর রোশানলে পড়ে। এরই সূত্র ধরে 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন মধুর ক্যান্টিনের তৎকালীন কর্ণধার মধুদা, তার স্ত্রী, বড় ছেলে ও তার নববিবাহিত স্ত্রী। তার স্মরণে ক্যান্টিন প্রাঙ্গণে নির্মিত হয় শহীদ মধুদার স্মৃতি ভাস্কর্য। ভাস্কর্যটির গায়ে লেখা রয়েছে আমাদের প্রিয় মধুদা বাক্যটি। সিলেট এমসি কলেজের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুরকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। অভিযুক্ত 8 আসামির মধ্যে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে অংশ নেওয়া ও বাকি 2 জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তকালী ঘটনাস্থলের আলামত, বাদী ও ভিকটিম সহ অন্য সাক্ষী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ডিএনএ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। গত 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি দল অবশেষে স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে 10টি বাসে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অন্তত 300 রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা নেতাদের। এর ছাড়াও মেরিন ড্রাইভের শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকেও বেশ কিছু রোহিঙ্গা ভাসানচর এলাকায় যেতে ট্রানজিট পয়েন্টের পথে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে সেখান থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে নৌবাহিনীর 14টি জাহাজ। প্রথম 2 মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এরপর নিজ নিজ বাসস্থানেই তারা রান্না করতে পারবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথম দিকে পুলিশের আক্রমণে কিছুটা সহিংস থাকলেও ভারতের কৃষকদের দিল্লি ঘেরাও কর্মসূচি এখন কৃষকদের নিয়ন্ত্রণে। যদিও রাজধানীতে ঢোকার পথ ব্যারিকেড আটকে বসে আছে হাজার হাজার পুলিশ। এর মধ্যেই কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির পরিবহন শ্রমিকরা। বিভিন্ন দেশীয় প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ করে পাশে দাঁড়িয়েছেন কৃষকদের। বিস্তারিত রিপোর্টে। নরেন্দ্র মোদী সরকারের কৃষি নীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও কৃষক এই অবরোধে যোগ দিতে ইতোমধ্যে রওনা দিয়েছে। সড়কপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী। লাখো কৃষকের এই বিক্ষোভ বুকে কাঁপন ধরালেও কৃষক বিরোধী আইন থেকে এখনও সরতে নারাজ মোদী সরকার। প্রথম দিকে কৃষকরা একা থাকলেও এখন আর তারা একা নয়। এরই মধ্যে ভারতের পরিবহন শ্রমিকরা পাশে দাঁড়িয়েছে ক্ষুব্ধ কৃষকদের। কৃষকদের এই আন্দোলনের সমর্থনে বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। এই সংগঠন প্রায় 1 কোটি ট্রাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। 8 ডিসেম্বর থেকে তারা এই ধর্মঘট পালন করবে। প্রথমে উত্তর ভারতে এই ধর্মঘট পালিত হবে। যদি কৃষকদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে পুরো ভারত জুড়ে ধর্মঘট পালনের হুমকি দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে প্রবাসী ভারতীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কানাডা সহ কয়েকটি দেশও সহমর্মিতা জানিয়েছে আন্দোলনরত কৃষকদের, যদিও নরেন্দ্র মোদী সরকার বিষয়টা ভালো চোখে দেখেনি। কৃষকদের দাবি, সরকারকে নতুন কৃষি আইন আগে বাতিল করতে হবে আর ন্যূনতম সংগ্রহ মূল্য নিয়ে আইন করতে হবে, যাতে বেসরকারিভাবে যারা কৃষকদের কাছ থেকে ফসল কেনেন তারা এই আইন মানতে বাধ্য থাকেন। সরকার অবশ্য কোনো দাবি মানার ইঙ্গিত দেয়নি। কৃষকরা এখনও দিল্লি ঘিরে বসে আছেন। দিল্লিতে ঢোকার আরও একটি রাস্তা বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবাদীদের দল ভারী করতে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আরও কৃষক এসে পৌঁছেছেন, অনেকে পথে আছেন। দিল্লির সীমানায় ট্রাক, ট্র্যাক্টর, অ্যাম্বুলেন্স নিয়ে কৃষকরা বিক্ষোভ অবস্থান করেছেন। তাদের সঙ্গে 2 মাসের খাবার রয়েছে, সঙ্গে রয়েছে নিজেদের ক্ষেতের খড়। রাতে ট্রাক্টরের উপর খড় বিছিয়ে তারা শুয়ে পড়ছেন, কেউ শুচ্ছেন রাস্তাতেই। দিল্লির এই প্রচণ্ড ঠান্ডাও দমিয়ে রাখতে পারছে না তাদের। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় নিভারের রেশ কাটতে না কাটতেই ভারতের দিকে এগুচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার দুপুরে দেশটির কন্যাকুমারীতে এটি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে তাণ্ডব শুরুর পর রাত 10:30টার দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে ঘূর্ণিঝড় বুরেভি। শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যায় ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারই কানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হেলিকপ্টার নৌকাও তৈরি রাখা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে 2020 সাল। এ বছরে গড় তাপমাত্রা প্রাক শিল্প বা 1850 থেকে 1900 সালের স্তরের উপর 1.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব অধ্যাপক পেতেরি তালাস বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা 2024 সালের মধ্যে প্রাক শিল্পায়ন যুগের চেয়েও 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা রয়েছে। অধ্যাপক পেতেরি তালাস বলেন, স্থল ও সমুদ্র, বিশেষ করে আর্কটিকের তাপমাত্রা নতুন করে চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চল দাবানল গ্রাস করেছে। এছাড়া আটলান্টিকের রেকর্ড পরিমাণ হারিকেন আঘাত এনেছে। আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। মহাকাশে মূলা চাষ করল নাসা। পৃথিবীর বাইরে সবজি চাষে বিশেষ সাফল্য। করা হবে খাদ্যগুণ ও ঝুঁকির পরীক্ষাও। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। সৌদি আরবের রাজধানী রিয়াদে 2018 সালের 18 এপ্রিল চালু হয়েছিল প্রথম সিনেমা হল। সৌদি রাজ পরিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার
35 বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়। এবার টানা কয়েক মাসের লকডাউনের পর আবার সৌদিতে বিনোদন কার্যক্রম শুরু হচ্ছে। চলতি সপ্তাহে জেদ্দায় চালু হয়েছে নতুন ভক্স সিনেমা হল। এটি সৌদি আরবের 11তম সিনেমা হল। হল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে চলচ্চিত্র বিনোদন দেবে তারা। করোনাকালেও প্রতিষ্ঠানটির বিস্তৃতি ঘটাতে যাচ্ছে সৌদি আরবে। ভক্স সিনেমার প্রতিনিধি মোহাম্মদ আল হাশিমি বলেন, এই সময়টাতে মানুষ কোথায় যাচ্ছে সেটি নিরাপদ কিনা তা নিয়ে আত্মবিশ্বাসী হতে চায়। মানুষকে বিনোদন দিতে তারা বিশ্বের সবচেয়ে নামী ও আকর্ষণীয় সিনেমা প্রদর্শন করবে বলেও জানায়। লকডাউন তুলে নেওয়ার পর হতে সিনেমা হলে দর্শনার্থী বাড়ছে বলে জানান তিনি। আল হাশিমি বলেন, প্রতিটি শোয়ের পর আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেই। সিনেমা প্রেমিকদের নিরাপদ রাখার জন্য আমরা সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখি। খরচ বাড়লেও এটা গুরুত্বপূর্ণ ছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারীদের পৃথিবী থেকে বয়ে নিয়ে যাওয়া বাসি সবজি খাওয়ার দিন শেষ। এবার একেবারে টাটকা ফল সবজি দিয়ে রান্নাবান্না হবে মহাকাশে। সেজন্য এখন মহাশূন্য চাষের কাজে মন দিয়েছে নাসা। ফলও মিলেছে। মহাকাশে মূলা চাষে সফলতা পেয়েছেন নভোচারীরা। বিস্তারিত রিপোর্টে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এর জীবন মানেই ভিন্ন কিছু। সেখানে অবস্থানরত নভোচারীরা মাসের পর মাস খেয়ে থাকেন পৃথিবী থেকে বয়ে নিয়ে যাওয়া প্রক্রিয়াজাত খাবার। কিন্তু দীর্ঘদিনের জমানো খাবারে পুষ্টিমান ও স্বাদ দুটোই কমাটা খুবই স্বাভাবিক। এই ভাবনা থেকে এবং ভবিষ্যতে অন্য গ্রহে মানব বসতি স্থাপনে মহাকাশের চাষবাসে মন দিয়েছে নাসা। চাষ বললেই তো হলো না, এ তো আর পৃথিবীর মাটি নয়। মহাকাশে যেখানে হাওয়া বাতাস নেই, মধ্যাকর্ষণ শক্তি নেই, সেখানে চাষ করা চারটিখানি কথা নয়। মাটি লাগবে, পানি, সার, আলো সবই লাগবে। আর মাইক্রোগ্রাভিটি বা শূন্য মধ্যাকর্ষণেও এমনিতেই ভেসে ভেসে থাকতে হয় মহাকাশচারীদের। সেখানে ফসল ফলানোর ঝামেলাও কম নয়। তবে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা তথা নাসা এসব সমস্যাকে হেলায় উড়িয়ে দিয়েছে। সেই কবে থেকেই চাষবাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। এতদিনে তার ফল মিলেছে। টাটকা ফসল ফলেছে মহাকাশেই। মূলার বীজ দিয়ে পরীক্ষা শুরু করা হয়েছিল। এখন কচি কচি পাতা বেরিয়েছে, ফলও ধরেছে। আইএসএস এর কলম্বাস ল্যাবরেটরি মডিউলার প্ল্যান্ট হ্যাবিটেট 2-তে বীজ থেকে গাছ গজিয়ে ওঠার ছবি প্রকাশ করেছে নাসা। তাতে চৌকো একটি বাক্সে নানা ধরনের তারের মাঝখানে 20টি সবুজ পাতা সম্বলিত চারাগাছ দেখা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মূলা চাষ করতে খুব বেশি সময় লাগে না। মূলা কাঁচাই চিবিয়ে খাওয়া যায়, আবার এর পুষ্টিগুণও বেশি। তাই মহাশূন্যে মূলা চাষের সিদ্ধান্ত নেওয়া হয়। আর কিছুদিন পরেই মাটি খুঁড়ে মূলা তোলা হবে। পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হবে পৃথিবীতে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন জুভেন্টাস ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে কয়েকবার ছিলেন অ্যাওয়ার্ড মনোনীত 10 জনের প্রাথমিক তালিকায়, কিন্তু ভাগ্য সহায় হয়নি এতদিন। এবার লিওনেল মেসি, রবার্তো লোভানোদোভস্কিদের পেছনে ফেলে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 20 নিজের করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2003 সালে চালু হওয়া পুরস্কারটি একজন ফুটবলার কেবল একবারই জিততে পারেন। এই অ্যাওয়ার্ড দিয়ে ক্যারিয়ারে আরেকটি কাঙ্ক্ষিত পালক যুক্ত করলেন এই পর্তুগিজ ফুটবলের যুবরাজ। পুরস্কারটি দিয়ে নিজের দেশকেও সম্মানিত করেছে রোনালদো, কারণ প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন রোনালদো। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে 46টি খেলায় 37টি গোল করায় রোনালদোকে এই পুরস্কারে মনোনীত করে জুরি বোর্ড। 18তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো। ইতালির সাবেক ফরওয়ার্ড রবের্তো বাজিও প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড এ মনোনীত হয়েছিলেন। এবার সংস্কৃতি সংবাদ। (2019) সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার পেয়েছে ন ডরাই ও ফাগুন হাওয়ায় সিনেমা। এবার সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন ন ডরাই সিনেমার তানিম রহমান অংশু। সেরা অভিনেত্রীর পুরস্কারও যাচ্ছে একই ছবির ঝুলিতে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন সুনেহরা বিনতে কামাল। তবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে
আবার বসন্ত সিনেমার প্রধান চরিত্রটি। এই চরিত্রে অনবদ্য অভিনয় করে পুরস্কারটি ঘরে তুলতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন বলছে 2019 সালের জন্য 26টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। ভার্চুয়াল নয়, তারকাদের উপস্থিতিতেই হবে 93তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার 2021। শোনা যাচ্ছে মহামারীকে পাশ কাটিয়ে আগামী বছরের 25শে এপ্রিল সুন্দর পোশাকে সেজে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে উপস্থিত হবেন আন্তর্জাতিক তারকারা। এমির মতো অ্যাওয়ার্ডও কোভিডের প্রকোপে ভার্চুয়াল পথ অবলম্বন করেছিল, যদিও তা খুব বেশি দর্শকের মনোপুত হয়নি। সাধারণত ফেব্রুয়ারি মাসে অস্কার অনুষ্ঠিত হয়, এবার তা পিছিয়ে 2021 সালের এপ্রিলে হতে পারে। সুরক্ষা বিধি মেনেও কিভাবে অনুষ্ঠানের আয়োজন করা যায় তার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ডলবি থিয়েটারে মোট 3400 জন অতিথি বসার জায়গা রয়েছে। এর বাইরেও উপস্থিত থাকবেন টেকনিক্যাল টিমের সদস্য এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কিভাবে দূরত্ব বজায় রেখে এই ব্যবস্থাপনা করা যাবে সেই চিন্তায় রয়েছেন তারা। পুরস্কার প্রদানের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তাদের। এবার ভিন্ন সংবাদ। তিমির বমি বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন থাইল্যান্ডের এক জেলে। নারিস নামে ওই জেলে প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিল, কিন্তু এটির আসল দাম প্রায় 24 লাখ পাউন্ড বা 27 কোটি 10 লাখ টাকা। এটির ওজন প্রায় 100 কেজি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটাই। বিস্তারিত রিপোর্টে। নারিস নামে থাইল্যান্ডের ওই জেলের মাসিক আয় ছিল 500 পাউন্ড বা 5,64,000 টাকা। তিনি কখনোই ভাবতে পারেননি যে তার ভাগ্যে কোনোদিন রাতারাতি জুটবে 27 কোটি টাকা। নারিস জানিয়েছে এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য 27 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে নারিস এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গিয়েছে। বৈজ্ঞানিক ভাষায় তিমির এই বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনো এটি প্রাণীটির মলদ্বার দিয়ে বেরিয়ে আসে, আবার কখনো পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বাইরে বের করে দেয়। অ্যাম্বারগ্রিস আসলে একটি শক্ত ও মোমের মতো জ্বলনীয় পদার্থ। সাধারণত তিমি সৈকত থেকে অনেক দূরে থাকে, তাই তাদের দেহ থেকে এই উপাদানটি সমুদ্র সৈকতে পৌঁছাতে অনেক বছর সময় লাগে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদের শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে হার না মেনে আরও 4 বছর ক্ষমতায় থাকার ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সমালোচনার ঝড়। ক্ষমতা থাকতেই পরিবারের সব সদস্য ও নির্বাচনী ফল নিয়ে কুট চালের কারিগর জুলিয়ানিকে দায়মুক্তি দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই নাগরিকদের জন্য প্রণোদনা প্যাকেজ চান জো বাইডেন। নিষেধাজ্ঞা না তুললেও রাজি নন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলে। ভারতে কৃষকদের সমর্থনে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ডাক। দিল্লির পথে আরও হাজার হাজার কৃষক। বিভিন্ন দেশে প্রবাসীদেরও বিক্ষোভ। এবং মহাকাশে মূলা চাষ করল নাসা। পৃথিবীর বাইরে সবজি চাষে বিশেষ সাফল্য। করা হবে খাদ্যগুণ ও ঝুঁকির পরীক্ষাও। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।